আচ্ছা, ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টাইপোগ্রাফি অ্যান্ড টেক্সট ইফেক্ট ইন ইলাস্ট্রেটর। এই বিষয়ের উপর আজকে ক্লাস হবে। তো এখানে কয়েকটা টাস্ক আছে, এই জবশিটে কয়েকটা টাস্ক আছে, সম্ভবত 4টা টাস্ক আছে। আমরা ধারাবাহিকভাবে সেই টাস্কগুলো যদি সম্পাদন করতে পারি তাহলে টাইপোগ্রাফি এবং টেক্সট ইফেক্ট বিষয়টা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা লাভ করতে পারবো। ঠিক আছে, তো এখানে প্রথম টাস্কটা দেখো। প্রথম টাস্ক হচ্ছে অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সট। অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সট, আমরা যে টেক্সটগুলো তৈরি করবো সেগুলোকে আমরা ফরম্যাটও করতে পারবো, উইন্ডো ফরম্যাট করতে পারবো। যেমন আমরা যদি এইভাবে লিখি, সেন্টেন্স কেস করে লিখি, এটাকে চাইলে আমরা আপার কেস করতে পারবো, চাইলে আবার এটার নিচে কি করতে পারবো, আমরা আন্ডারলাইন দিতে পারবো, মাঝখান দিয়ে দাগ দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এই কাজগুলো করতে পারবো, যেমন আমরা এমএস ওয়ার্ডে করি, ইলাস্ট্রেটরও সেই কাজগুলো করা যাবে। এটাকে বলা হয় ফরম্যাট টেক্সট। হ্যাঁ, তো এখানে কিছু প্রসেস বলা আছে, এই প্রসেস অনুযায়ী আমরা করতে পারি, অথবা আমরা নিজে নিজে ট্রাই করতে পারি আসলে কীভাবে আসলে ফরম্যাট টেক্সটটা ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এই জন্য আমাদের ইলাস্ট্রেটর অবশ্যই দরকার হবে, ইলাস্ট্রেটরটা চালু করতে হবে। তো আমি অলরেডি ইলাস্ট্রেটর চালু করে ফেলছি। এখন আমি এখানে কিছু লিখবো, যে একটা কিছু লিখলাম। আচ্ছা, এখন ফরম্যাট টেক্সট বলতে আমরা কি বোঝাচ্ছি? এখন এখানে আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে কী হবে, ক্যারেক্টার প্যানেলটা সচল হবে। এই টেক্সটের সঙ্গে এই ক্যারেক্টার প্যানেলটার সম্পর্ক আছে। এটা ছাড়াও আরও কিছু, যদি আমরা এটাকে ধরো যে রাউন্ড করতে চাই, জিগজ্যাগ করতে চাই, তখন হচ্ছে ওয়ার্প নামে একটা বিষয় আছে, ওটার সঙ্গে সম্পর্ক আছে। আবার এটার সঙ্গে আমাদের টাইপ অনে পাথের সম্পর্ক আছে। হ্যাঁ, অনেক কিছু সম্পর্ক, আমরা ধারাবাহিকভাবে সেগুলো বুঝতে পারবো। আচ্ছা, এখন এটার প্রথমে হচ্ছে ধরো যে আমরা ফন্ট চেঞ্জ, তাহলে আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারি। এই যে এখান থেকে হচ্ছে ক্যারেক্টার প্যানেল, ফন্ট চেঞ্জ, অথবা আমরা অপশন বার থেকে করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখানে ফন্ট, তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি, ফন্ট স্পেসিফিক ফন্ট চেঞ্জ করতে পারি। বুঝা গেছে? তা আমি এখান থেকে ধরো যে এখানে ফন্টের নাম দিব হলো এরিয়াল, ARIL। ARIL, এরিয়াল। তো হচ্ছে এরিয়াল, আমি এখানে দিলাম হলো এরিয়াল, এটা হচ্ছে ফন্টের নাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ফন্টের স্টাইল। আমরা যেমন হচ্ছে রেগুলার থেকে আমরা প্রাথমিক অবস্থা শুরু করি রেগুলার দিয়ে, তাই না? তারপর কি হয়, বোল্ড হয়, ইটালিক হয়, আন্ডারলাইন হয়, আমরা এখান থেকে সেটা করতে পারি। এটা হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্টের সাইজ কম বেশি করে দিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, সেটাকে এখানে লিডিং বলা হয়। ধরো যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কমাবা, তখন তোমাকে এইখানে কাজ করতে হবে। উপরে ক্লিক করলে দূরত্ব বাড়বে, নিচে ক্লিক করলে দূরত্ব কমে যাবে। তারপর হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং কি? ট্র্যাকিংটা হচ্ছে স্পেস বিটুইন টু ক্যারেক্টার্স, স্পেস বিটুইন টু ক্যারেক্টার্স। ঠিক আছে, যদি আমরা একটা স্পেস থেকে, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব বাড়াতে চাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে, বাড়াই দিলে এই ক্যারেক্টারের দূরত্ব বেড়ে যাবে, কমাতে চাইলে নিচে ক্লিক করলে কমে যাবে। তবে এটা প্রাথমিক অবস্থায় এরকম 0 থাকবে, মাঝে মাঝে আমাদের এইটার দরকার হতে পারে। ঠিক আছে, তখন আমরা এটা ব্যবহার করব। আর লাইন স্প্রিং হচ্ছে স্পেস বিটুইন টু লাইন। ঠিক আছে, লিডিং, স্পেস বিটুইন টু লাইনস। আচ্ছা, তো এই হচ্ছে এখানে সেটিং বেটিং। তারপর ধরো যে এখানে আমরা কি করতে পারি, লেখার স্কেলিং। হ্যাঁ, লেখার স্কেলিংটা কীরকম, আমার এখানে দেখো 100% করা আছে। আমাদের মাঝে মাঝে কিন্তু এরকম দরকার হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন রিসাইজ করি, রিসাইজ করার সময় মাঝে মাঝে আমরা এরকম টানা হাসড়া করি না, এইটা করলে লেখার স্কেলিংটা কম বেশি হয়ে যায়। দেখো এখানে পার্সেন্টেজটা কম বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে স্কেলিং, এটা হচ্ছে স্কেলিং। তো এখানে আমাদের এটা 100% পর্যন্ত থাকবে। প্রয়োজনের, আমরা যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করব, এর আগে পরিবর্তন করার দরকার নাই। তো এটা হচ্ছে লেখার স্কেলিং। এরপর এখানে কিছু কমান্ড আছে নিচে, দেখো কীরকম। ধরো যে আমার লেখাটা অল ক্যাপস দরকার, তখন তুমি এখানে ক্লিক করবা, অল ক্যাপস হয়ে যাবে। আবার এখানে ক্লিক করবা, আগের মতো হয়ে যাবে। তারপর ধরো যে এই যে দেখো, এটা হবে অল ক্যাপসই হবে, কিন্তু প্রথম অক্ষরটা একটু বড় হতে মতো দেখাবে। হ্যাঁ, আবার ক্লিক করবা, আগের মতো হবে। তারপর দেখো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। ধরো যে আমি লিখলাম হলো
টু প্লাস টু এ বি প্লাস বি টু। এখন আমি যাচ্ছি এই যে টুটাকে এখানে পাওয়ার হিসেবে ব্যবহার করবো, ঠিক আছে? তখন কি করতে হবে, তোমাকে জাস্ট এইটা সিলেক্ট করে এখানে তুমি এইখানে ক্লিক করলে কি দেখো এটা উপরে চলে যাবে, অর্থাৎ এটা সাবস্ক্রিপ্ট হয়ে গেল, হ্যাঁ সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তারপর এখানে ক্লিক করো, এইটা তুমি হচ্ছে আবার এখানে ক্লিক করো, এটা হয়ে গেল। আবার ধরো যে আমি লিখবো এখানে হচ্ছে CO2 এই কথাটা লিখলাম, ধরো যে এটাকে আমি নিচে দিব, তাহলে কি করবো, এখানে ক্লিক করলে দেখো এটা নিচে চলে আসতেছে। তো এই যে ব্যাপার স্যাপারগুলো এইগুলোকে বলা হয় ফরম্যাট টেক্সট, আমরা এখান থেকে সেগুলো করে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপর এই লেখাগুলোকে ধরো যে আমাদের গোলাকার দরকার, বৃত্তের মতো করা দরকার, তারপর হচ্ছে জিগজ্যাগ করা দরকার, আঁকাবাঁকা করা দরকার, ঠিক আছে? অথবা যে কোনো হচ্ছে আমরা শেপের মতো করব, কাস্টম শেপ করব, এরকম করা দরকার। হ্যাঁ, তখন আমরা কিভাবে করব? তখন আমাদের দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম পদ্ধতিকে বলা হচ্ছে, তিনটা পদ্ধতি ব্যবহার করা যাবে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের টাইপ অন এ পাথ, এরপর পদ্ধতি হচ্ছে ওয়ার্প টেক্সট, এবং সবশেষ পদ্ধতি হচ্ছে ব্রাশ। তাহলে আমরা কি করব, আমি যে কথাগুলো বললাম, ধরো যে জিগজ্যাগ করবো, যে কোনো ধরনের আমরা কাস্টম শেপ করব, তখন আমাদের তিনটা অপশন আছে, ওই তিনটা নিয়ে কাজ করতে পারবো। প্রথম হচ্ছে টাইপ অন এ পাথ, এরপর হচ্ছে ওয়ার্প টেক্সট, দেন হচ্ছে ব্রাশ। অর্থাৎ এই দেখো টেক্সটের সঙ্গে আমরা যদি ফরম্যাট করতে চাই, এইগুলোর সম্পর্ক কিন্তু আছে। এইটা করতে করতে আমাদের দেখা যাবে কিছু টুলসের ব্যবহার করা লাগবে, কিছু আরও কমান্ডের ব্যবহার করা লাগবে, ঠিক আছে? ধারাবাহিকভাবে আমরা সেগুলো করব। আচ্ছা, প্রথম আমরা দেখব হলো টাইপ অন এ পাথ। টাইপ অন এ পাথটা কি? অর্থাৎ যে কোনো পাতের উপরে যদি আমরা কোনো টাইপ করি, সেইটাকে টাইপ অন এ পাথ বলা হয়। এখন পাথ কোনটা? আমি বলেছি যে কোনো ধরনের রেখা, যে কোনো ধরনের স্ট্রোকই হচ্ছে কি পাথ। হ্যাঁ, সেটা এটা তোমার সরল রেখা হতে পারে, বক্র রেখা হতে পারে, হ্যাঁ, কর্নার রেখা হতে পারে, কার্ভ রেখা হতে পারে, যে কোনো ধরনের রেখা, ঠিক আছে? ধরো যে আমি এখানে এই রেখাটা তৈরি করব, এটা একটা পাথ, ঠিক আছে? এখন তুমি যদি এইটার মধ্যে এই যেখানে একটা টুল আছে টাইপ অন এ পাথ, এইটার মধ্যে লিখতে চাও, তাহলে এই টুলের সাহায্য নিতে হবে, টাইপ অন এ পাথ টুল। নেওয়ার পর তুমি যদি এখানে ক্লিক করো, তাহলে দেখবে এখানে লেখার অপশন চলে আসছে, ঠিক আছে? এবার তুমি যদি লেখো, তাহলে এখানে লেখা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাথ। শুধুমাত্র যে এই পাতের মধ্যে হবে তা না, আমরা যদি এরকম জিগজ্যাগ কোনো নেই, ঠিক আছে, বা একবারে স্পাইরাল কোনো শেপ নেই, হ্যাঁ, পেঁচানো কোনো শেপ নেই, সে শেপের মধ্যেও কিন্তু আমরা টাইপ অন এ পাথ দিয়ে কি করতে পারবো, টাইপ করতে আসলে পারবো, ঠিক আছে? কিন্তু ক্লিকটা করতে হবে সঠিক জায়গায়, এটা একটু জায়গা কমের কারণে এই সমস্যা হচ্ছে। এই যে দেখো, বুঝা গেছে? এটা হচ্ছে টাইপ অন এ পাথ। এরপর তুমি যদি এখান থেকে ফন্ট সাইজটা কমাই দাও, তাহলে কিন্তু দেখবা যে এটার সঙ্গে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাকে বলা হয় টাইপ অন এ পাথ। আচ্ছা, এরপর কি হচ্ছে, আছে ওয়ার্প, আছে দেন আছে ব্রাশ। আমি আগে এই ব্যবহারগুলো দেখাই, তারপর আমরা যে কোনো একটা ছোট্ট প্রজেক্ট করলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওয়ার্প কোনটা? আমরা যদি এখানে ধরো যে এইটা লেখাই, এই লেখাটাকেই আমি কি করব, যে হচ্ছে এরকম জিগজ্যাগ পানির ঢেউয়ের মতো করব, ঠিক আছে? তখন তুমি কি করবে, এটাকে সিলেক্ট করে তুমি ইফেক্ট মেনুতে যাবে। ইফেক্ট মেনু থেকে দেখবে এখানে ওয়ার্প আছে, এই ওয়ার্পে যাবো। ওয়ার্পে যাওয়ার পরে এখান থেকে তুমি যে কোনো একটা ক্লিক করো, ধরো যে আমি আর্ক করবো, আর্কে ক্লিক করো, তখন দেখো এটা কি হয়ে যাচ্ছে, গোলাকার হয়ে যাচ্ছে। তো এই ওয়ার্পের কিন্তু এখানে ওয়ার্প অপশনে তুমি তিনটা এখানে অপশন দেখতে পাবা। একটাকে বলা হচ্ছে দুইটা অপশন, একটার হচ্ছে দুইটা আর কি পার্ট আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে বেন্ড, তারপর হচ্ছে কি ডিস্টরশন, ঠিক আছে? তো বেন্ডে কি, বেন্ডে হচ্ছে আমাদের কত পার্সেন্টেজ হবে, হ্যাঁ, কতটা পার্সেন্টেজ, কতটা ঘোরাবো, বা কতটা হচ্ছে যে কমান্ডটা এখানে আসছে ওইটা কতটুকু অ্যাপ্লাই করব, ওর পার্সেন্টেজটা। আর ডিস্টরশনটা হচ্ছে সেটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা কতটুকু করব। ধরো যে আমাদের যদি এখান থেকে হরিজন্টাল বাড়াই, তাহলে কি ঘটবে, এটা হরিজন্টাল যদি বাড়াও, তাহলে দেখো একদিকের অংশটা চিকন হয়ে যাচ্ছে, আরেকদিকের অংশটা মোটা হয়ে যাচ্ছে। আবার যদি তুমি ভার্টিক্যালটা বাড়াও, তাহলে কি হচ্ছে, দেখো দুই দিক থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তিনটা অপশন আছে, একটাকে বলা হয় বেন্ড, আর একটা ডিস্টরশনে, দুইটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আর এখানে দেখো আমরা এটাকে দুইভাবে কাজ করতে পারবো, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এটা প্রত্যেকটা কমান্ডের মাধ্যমেই। আর তুমি যদি একবার অফ অপশনে ঢুকে যাও, ওখান থেকে আর বারবার অফে যাওয়া লাগবে না, তুমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবা। এই যে এটা করো, এখন চেঞ্জ হয়ে যাবে। আবার মনে করো ফ্ল্যাগ করো, এই যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমি এটাকে 0 করে দিলাম, তাহলে ব্যাপারটা দেখতে ক্লিয়ার হবে। এই যে দেখো এটা হইলো, ঠিক আছে? এটাকে আমি 0 করে দিলাম।
ঠিক আছে, দেখো তাহলে কি হলো, এরকম হলো, বুঝতে পারছো? আবার তুমি যদি এইখান থেকে আর একটা পরিবর্তন করো, এটা হইলো, তারপর ধরো যে এটা নিলা, এটা হলো। অর্থাৎ আমরা ওয়ার্পের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় টেক্সটগুলোকে এইভাবে আর কি করতে পারি, আমরা কাস্টম শেপ করতে পারি। ঠিক আছে, এটা হলো ওয়ার্প। এবার হচ্ছে ব্রাশ, সবশেষ হচ্ছে ব্রাশ। তা যখন তুমি কোনো টেক্সটকে তুমি ব্রাশে কনভার্ট করবা, যখন কোনো টেক্সটকে ব্রাশে কনভার্ট করা হবে, তাহলে কোনো অবজেক্টকে যদি আমরা ব্রাশে কনভার্ট করতে চাই, কোনো টেক্সটকে বিশেষ করে, তাহলে প্রথমে সেটাকে অবজেক্টে কনভার্ট করতে হবে। কোনো টেক্সটকে যদি আমরা কী করতে চাই, ব্রাশে কনভার্ট করতে চাই, ফার্স্টলি ওটাকে কোনো শেপে কনভার্ট করতে হবে। তা আমরা জানি কোনো টেক্সটকে যদি আমরা শেপে কনভার্ট করতে চাই, তাহলে সেটাকে কী করতে হয়, আউটলাইন করতে হয়, ক্রিয়েট আউটলাইন করতে হয়। তা ক্রিয়েট আউটলাইনটা কীভাবে করে, এটার জন্য রাইট ক্লিক করবে, এখানে দেখবে ক্রিয়েট আউটলাইন, অথবা তুমি টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন করতে পারো, অথবা তুমি কন্ট্রোল শিফট ও এটা চাপলে এই যে ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। তা আউটলাইন করলে কী হবে, এটা আর এডিট করা যাবে না, এটা একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা কোনো অবজেক্টকে যদি আমরা ব্রাশে কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে, শেপে কনভার্ট করে নিতে হবে। তো আমি এটা শেপে কনভার্ট করে নিলাম। এখন তুমি এটাকে তুমি ধরো যে ব্রাশ করবা, ব্রাশ করার জন্য কী করতে হবে, অবশ্যই ব্রাশ প্যানেলটা এখানে এনেবল করতে হবে। যদি এখানে ব্রাশ প্যানেল না থাকে, উইন্ডো থেকে কমান্ড দিব, অথবা F5 চাপলে কিন্তু ব্রাশ প্যানেলটা এনেবল হবে। আচ্ছা, এরপর তুমি কী করবা, এইটাকে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্রাশ প্যানেলের 3 ডট লাইন, এইখানে ক্লিক করে দেখবা নিউ ব্রাশ, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখবা এখানে 5 ধরনের ব্রাশ দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ, তারপর হচ্ছে স্কাটার ব্রাশ, আর্ট ব্রাশ, বিস্টেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। ধরো যে আমি এটাকে কি করব, আর্ট ব্রাশ করব। ঠিক আছে, আমি আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশটা আজকে একটু দেখাচ্ছি। আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ, হ্যাঁ, আর্ট ব্রাশ করব। আর্ট ব্রাশ করার পর এখানে ওকে করি, তখন দেখবা যে এরকম একটা আর্ট ব্রাশ অপশন এটা এনেবল হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো উপরের সেটিংগুলো আপাতত ডিফল্ট থাকবে। তারপর তোমরা এখানে দেখে নিবা যে এইটা আসলে ফিক্সড আছে কিনা, এটা ফিক্সড। তারপর এখানে যে 2 নম্বরটায় চেকমার্ক করা আছে কিনা, হ্যাঁ, স্ক্রেচ টু ফিট স্ট্রোক লেন্থ, এটাতে টিকমার্ক করা আছে কিনা, এটা টিকমার্ক করে দিবা। এখানে অবশ্যই 100% থাকতে হবে, এই সেটিংটা রাখবা। এইখানে দেখো ডাইরেকশনে এখানে দেখো কয়েকটা তীর দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। তো এই দুইটার ব্যবহার খুবই কম হয়, এই দুটার ব্যবহারটা খুবই বেশি হয়। ঠিক আছে, এখন ডান দিকে আমরা নর্মালি যখন লিখি, বাম দিক থেকে ডান দিকে যায় না লেখাটা? আচ্ছা, তা আমার এই লেখাটা যদি বাম দিক থেকে ডান দিকে দরকার হয়, তখন কিন্তু আমরা এইখানে টিকমার্ক করব। আবার দেখবা যে কি হয়, কিছু লেখা আছে আমাদের নিচের দিকে আছে, উল্টা করে লেখা হয়, তাই না? যখন ওরকম দরকার হবে তখন কি হবে, এইটাতে টিকমার্ক করতে হবে। ধরো যে আমাদের কি হবে, বাম দিক থেকে ডান দিকেই যাবে, তখন এই জায়গায় টিকমার্ক করবা। নিচের সেটিংগুলো অ্যাজ ডিফল্ট রাখার পরে দেখবা একটু সেটিংটা এটা একটু খেয়াল করবা, তারপর কি করবা, এখানে ওকে করে দিবা। যখন ওকে করবা তখন দেখবে এটা হচ্ছে এইখানে চলে আসবে, ব্রাশ হয়ে যাবে এটা। হ্যাঁ, এখন তুমি এই যে ব্রাশের একটা সুবিধা হলো কি, একবার যখন ব্রাশটা তৈরি হয়ে যাবে, এখন তুমি এইটাকে তুমি বারবার বিভিন্ন শেপের মধ্যে ব্যবহার করতে পারবে। এটা একটা ব্রাশের সুবিধা আছে। অসুবিধা কি, অসুবিধা হচ্ছে এইটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এটা যেটা করলা এইটাই কিন্তু রাখতে হবে। হ্যাঁ, শুধুমাত্র সাইজগুলো পরিবর্তন করা যাবে, অর্থাৎ এটা কি করা যাবে, এডিট করা যাবে, কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, কিছু ডিলিট করা যাবে, কিন্তু সংযোজন করা যাবে না। আচ্ছা, এখন তুমি মনে করো যে এখান থেকে হচ্ছে আমি ধরো যে আবার আমি ওই যে আর্ক টুলটাই নিব, আর্ক টুলটাই নিলাম, নেওয়ার পর আমি জাস্ট এটাকে এভাবে দিলাম। করার পরে এটাকে কি করব, একটু হচ্ছে রোটেট করে দিলাম। দেন হচ্ছে এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা একদিকের অংশটা সিলেক্ট করে এই হ্যান্ডেলটাকে এরকম করে দিলাম। অর্থাৎ হচ্ছে এটা কি করলাম, একটা জিগজ্যাগ রেখা তৈরি করে ফেললাম। হ্যাঁ, জিগজ্যাগ রেখা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে একটু বড় করি, সাইজে একটু বড় করি, একটু বড় করলাম। এবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখানে ব্রাশে ক্লিক করো, তাহলে দেখবা এইটা এখানে চলে আসছে। এইটার সাথে আবার স্ট্রোকের সম্পর্ক আছে, অর্থাৎ ব্রাশ সবসময় স্ট্রোককে সাপোর্ট করে, ফিলকে নয়। ব্রাশ সবসময় স্ট্রোককে সাপোর্ট করে, ফিলকে নয়। আমাদের কাজ শেষে, যখন কাজ শেষ হয়ে যাবে, ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এটাকে কনভার্ট করে নিতে হবে। আমাদের ব্রাশের সঙ্গে হলো স্ট্রোকের সম্পর্ক, তাই না? আচ্ছা, স্ট্রোকের সম্পর্কটা কীরকম, ধরো যে আমাকে এটা একটু বড় করতে হবে, কি করতে হবে, একটু বড় করতে হবে, অথবা একটু ছোট করতে হবে। তখন কি করবা, এখানে দেখো স্ট্রোকের ওয়েটটা কত দেওয়া আছে, 1 pt। এখন তুমি যদি এখান থেকে স্ট্রোকটা বাড়াই দাও, দেখো এটা বড় হয়ে যাচ্ছে। আবার তুমি যেটাকে ছোট করে দাও, দেখো এখানে ছোট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আর্ট ব্রাশ। আর্ট ব্রাশটা একটা অবজেক্টের মধ্যে শুধুমাত্র একবারই অ্যাপ্লাই হয়।
ঠিক আছে, একবারই অ্যাপ্লাই হয় যখন তুমি এটাকে রিসাইজ করবা, এখানে স্ট্রোকের সাইজটা পরিবর্তন করে দিবা, তখন দেখবা যে এটার আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা গেল আর্ট ব্রাশ, এটা গেল কি আর্ট ব্রাশ। হ্যাঁ, আচ্ছা আর্ট ব্রাশের আর এটার ব্যবহারটা আমরা আরেকবার দেখি। হ্যাঁ, ধরো যে আমি কোনো বৃত্তর মধ্যে এটা অ্যাপ্লাই করবো, ধরো যে এখানে একটা শেপ নিব, নেওয়ার পরে এইটা শেপকে আমি ধরো দুই ভাগ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ করলাম, তাহলে কি হলো, এটা কেটে দুই ভাগ হয়ে গেল, তাই না? এটা সিলেক্ট করে কিভাবে করলাম, এটা যখন সিলেক্ট করবা দুই ভাগ করতে হবে, তখন এই যে ডাইরেক্ট সিলেকশন নিয়ে জাস্ট এই দিকের অংশটাকে সিলেক্ট করবা, করার পরে কন্ট্রোল এক্স চাপবা, তাহলে কি হবে, কন্ট্রোল এক্স চাপলে কি হবে, কাট হয়ে যাবে। এবার সেম জায়গায় পেস্ট করে যাবে, কন্ট্রোল শিফট ভি দিতে পারো অথবা কন্ট্রোল এফ দিতে পারো, তাহলে কি হয়ে যাবে, দেখো এটা কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে, এটা একটা, নিচের অংশটা কিন্তু আর একটা। আচ্ছা এখন আমি এইটাকে এইখানে অ্যাপ্লাই করি, এই দেখো এটা এরকম হয়ে যাচ্ছে, আমি একটু হচ্ছে সাইজটা কমাই দিই। আচ্ছা আবার তুমি এইটাতে এইভাবে অ্যাপ্লাই করো, তখন কিন্তু এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এটাকে জাস্ট এই দিক থেকে এই দিকে আসবে, এই দিক থেকে এই দিকে আসবে, তখন তুমি কি করবা, এখানে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে কি হবে, আর্ট ব্রাশটা আবার চালু হয়ে যাবে। এবার এখান থেকে এই যে ডাইরেকশনটা আছে না, এই ডাইরেকশনটা শুধুমাত্র পরিবর্তন করে দিবা। হ্যাঁ, কী করে দিবা, এই যে লেফট থেকে রাইট আছে, এটা শুধু রাইট থেকে লেফট করে দিতে হবে, দেন ওকে করে দিতে হবে। এরপর অ্যাপ্লাই টু স্ট্রোক, তাহলে দেখবা আচ্ছা দুইটাই একসঙ্গে মানে সম্ভবত সিলেক্ট হয়েছে। হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে, আমি এটাকে হাইড করে দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিচ্ছি, এইটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কি, এই যে লেফট টু রাইট, রাইট টু লেফট, স্ট্রোক ফ্রম রাইট টু লেফট, রাইট টু লেফট, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাবে। এবার ওকে করে দাও, অ্যাপ্লাই টু স্ট্রোক করো, তাহলে দেখো এটা এই দিক থেকে সুন্দরভাবে ঘুরে গেল। হ্যাঁ, যদি আমাদের এরকম দরকার হয় তখন আমরা শুধুমাত্র ডাইরেকশনটা আমাদের চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে যে কোনো আমরা ব্রাশের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা এবার এটা আমি দেখালাম হলো আর্ট ব্রাশ। এখন সেম জিনিসটাই যদি আমরা যদি প্যাটার্ন ব্রাশ করি, আমরা আজকে কিন্তু দুইটা ব্রাশ দেখাবো, একটা হচ্ছে আর্ট ব্রাশ, একটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। ঠিক আছে, তো প্যাটার্নটা কীরকম, আমরা তো কিছুদিন আগে এর আগে আমরা যে প্রজেক্টগুলো করলাম ছোটো ছোটো, আমরা তো সেখানে দেখছি কিন্তু যে কীভাবে আমরা আসলে প্যাটার্ন করতে পারি, তাই না? তো প্যাটার্ন কিন্তু আসলে ব্রাশও হয়, প্যাটার্ন দিয়ে আমরা কিন্তু ব্রাশও করতে পারি। তা প্যাটার্ন ব্রাশটা আসলে কীরকম হয় সেটা আমরা দেখব। তো সেম জিনিসটাকেই আমি আরেকবার ব্রাশ করি, এখানে ব্রাশ টুলে ব্রাশ প্যানেলে গিয়ে এখানে কি 3 ডট লাইনে ক্লিক করলে এই অপশনটা অ্যানাবল হবে, এখানে আমরা নিউ ব্রাশ করার পরে জাস্ট এবার করবো কি প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন ব্রাশ করার পরে ওকে, এখানে যা সেটিং থাকবে সব কিছু দেখবা, এখানে ফিক্সড, এখানে 0, এখানে 100%, এগুলো ঠিক রাখবা, রাখার পরে এখানে ওকে করে দিবা, তাহলে কি হলো, এটা দেখবে যে প্যাটার্ন ব্রাশ এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন প্যাটার্ন ব্রাশ করলে কি হয় আর আর্ট ব্রাশ করলে কি হয়, আমরা কিন্তু সেইটা একটু দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি ধরো যে কি করব, সেম আমি হলো এখান থেকে ওই আর্টটা নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট হলো ঘোরাই দিলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে এরকম জিগজ্যাগ করলাম, এবার জাস্ট হলো এটাকে এখানে অ্যাপ্লাই করলাম। দেখো এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু দেখো এই লেখাটা কিন্তু বারংবার হচ্ছে না, দেখো এই যে এখান থেকে একবার শেষ হয়ে গেছে, আবার কিন্তু এখান থেকে শুরু হলো। তাহলে প্যাটার্ন ব্রাশটা একটা অবজেক্টের মধ্যে একাধিকবার অ্যাপ্লাই হতে পারে। ঠিক আছে, স্ট্রোকের সাইজ অনুযায়ী একাধিকবার অ্যাপ্লাই হতে পারে। এটা যেমন স্ট্রোকের সাইজ পরিবর্তন করলে এটা পরিবর্তন হয়, এটারও কিন্তু স্ট্রোকের সাইজ পরিবর্তন করলে পরিবর্তন হবে। তো এই পরিবর্তনটা কী হবে সেটা একটু আমাদের দেখতে হবে। যখন আমরা এটা স্ট্রোকের সাইজটা পরিবর্তন করবো, ধরো আমি কমাই দিলাম, তখন দেখবো যে এখানে বাড়তেই থাকবে, অর্থাৎ স্ট্রোকের যখন সাইজটা কমবে এখানে জায়গা বেশির কারণে একই ব্রাশটা বারবার অ্যাপ্লাই হবে। আবার যদি তুমি এটাকে কমাই দাও তাহলে দেখবা যে ধারাবাহিক সব শেষে গিয়ে একবার হয়ে গেল। বুঝে গেছে? তাহলে আমরা এখন আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ কেন ব্যবহার করবো বুঝতে পারলাম তো। আর্ট ব্রাশটা একটা অবজেক্টের মধ্যে একবারই অ্যাপ্লাই করা যাবে, শুধুমাত্র আমরা স্ট্রোকের সাইজ পরিবর্তন করলে ওটা রিসাইজ হয়ে যাবে। আর প্যাটার্ন ব্রাশটা কি হবে, আমরা যদি কোনো বর্ডার তৈরি করি কোনো দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো প্যাটার্ন আসলে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্যাটার্ন ব্রাশটা অ্যাপ্লাই করবো। তখন কি হবে, যদি আমরা সাইজ রিসাইজ করি তখন কি হবে, এখানে একই জিনিস বারংবার অ্যাপ্লাই হবে, আমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কিন্তু আসলে প্যাটার্ন ব্রাশটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা দুইটা পদ্ধতি শিখলাম, একটা হলো টাইপ 1 এ পাথ, তিনটাই শিখলাম, টাইপ 1 এ পাথ, ওয়ার্প এবং হচ্ছে ব্রাশ। এই তিনভাবে আমাদের লেখাগুলোকে আসলে আমরা ফরম্যাট করতে পারি, তাই না? আচ্ছা এখন আমরা সরাসরি ছোট্ট একটা লোগো তৈরির মাধ্যমে এই জিনিসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব।
তা আশা করি তোমরা কিন্তু ব্রাশটা বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে ব্রাশ নিয়ে? তাহলে আমরা এখন একটা কি করব, ছোট্ট প্রজেক্ট শুরু করব। আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। আমার এখানে আমি যদি জব শিটে যাই, তো জব শিটে আমার এখানে এরকম একটা লোগোর স্যাম্পল দেওয়া আছে। তার আগে আরেকটা কথা বলি, আমরা কিন্তু এখানে আরও কিছু আমি এখানে স্যাম্পল দিয়েছিলাম যে এই ধরনের টেক্সটগুলোকে আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি ইলাস্ট্রেটরের মাধ্যমে, তাই না? আচ্ছা, এটা আমরা একটু ব্যবহার শিখবো। তো এটা আমরা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স দিয়ে করতে পারবো, আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা সেটা প্রসেস করে করতে পারবো, ঠিক আছে? তো আমি অ্যাপিয়ারেন্স দিয়ে দেখাবো, ম্যানুয়ালিও দেখাবো, এবং কোনটার সুবিধা অসুবিধা কি সেই জিনিসটাও একটু দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা এই লোগোটার মধ্যে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি এই ধরনের ইফেক্টগুলোকে আমরা কিভাবে টেক্সটে দিতে পারি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটার জন্য যে কোনো একটা টেক্সট প্রথমে এখানে তৈরি করো, নর্মাল টেক্সট। ধরো যে আমি ডামি টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা যখন নর্মালি করি আর কি এই ধরনের ইফেক্ট, তখন আমরা নর্মালি কীভাবে করি, প্রথমে হচ্ছে এটাকে আউটলাইন করি। আউটলাইন করার পরে এটাকে একটা এইভাবে কপি করি, কপি করার পর পেস্ট ইন ব্যাক করি যাতে নিচে পেস্ট হয়। হ্যাঁ, তারপর যেটা নিচে পেস্ট হলো ওইটার আমরা কী করি, স্ট্রোক সাইজটা এভাবে বাড়াই দেই। তারপর এখান থেকে স্ট্রোকের কালারটা আমরা পরিবর্তন করে দেই, স্ট্রোকের সাইজটা পরিবর্তন করে দেই, এরকম হয়ে যায়, ঠিক আছে? যখন এরকম হয়ে যায়, হ্যাঁ, চাইলে তুমি বারবার কপি পেস্টের মাধ্যমে এটা কিন্তু পরিবর্তন করতে পারো। আবার যদি তুমি কপি করো, আবার যদি পেস্ট ইন ব্যাক করো, পেস্ট ইন ব্যাক, দেন যদি আবার তুমি এখানে স্ট্রোকের সাইজ পরিবর্তন করে দাও এবং কালার পরিবর্তন করে দাও, তাহলে দেখবে এখানেও পরিবর্তন ঘটে যাচ্ছে। এই যে দেখো, এমনিভাবে যতবার কপি করবো অতবারই কিন্তু এরকম ইফেক্ট চলে আসবে, ঠিক আছে? তো এটার একটা অসুবিধা কি, এটা তুমি একটা টেক্সটের একটা শেপের মধ্যে একবারই অ্যাপ্লাই করতে পারবা। পরের শেপের মধ্যে যদি করতে চাও তাহলে আবার তোমাকে নতুনভাবে শুরু করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা আমরা যদি কোনো নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র একটা জায়গায় দরকার হয় তখন আমরা এই প্রসেস অবলম্বন করতে পারি। আবার যদি দেখা যাচ্ছে যে একই টেক্সটে বিভিন্ন জায়গায় আমাদের একই ইফেক্ট দেওয়ার দরকার হয়, তখন কিন্তু আমাদের এই পদ্ধতিতে করা যাবে না, তখন আমাদের আরেকটা পদ্ধতিতে করতে হবে। এটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স। কি বলা হয়? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স দিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। তো অ্যাপিয়ারেন্স হচ্ছে একটা প্যানেলের নাম, ওইটা দিয়ে আমরা করবো। তো অ্যাপিয়ারেন্স প্যানেলটা যদি তোমরা এখানে দেখতে না পাও তাহলে অবশ্যই উইন্ডো থেকে কমান্ড দিবা। অ্যাপিয়ারেন্স আমার এখানে আছে, এই অ্যাপিয়ারেন্স নিয়ে আসলাম। এবার দেখো, অ্যাপিয়ারেন্সের এখানে আসার পর তুমি এখানে এই ক্যারেক্টার, এটা কি আসলে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যারেক্টার, এটার কি অপাসিটি কি আছে 100%, এটা টাইপ, ঠিক আছে? এরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে। তা এর এখানে দেখো নিচে, এই যে নিচ থেকে আসলে আমাদের কাজ করতে হবে। নিচে তিনটা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে অ্যাড নিউ স্ট্রোক, পরের অপশনটা হচ্ছে অ্যাড নিউ ফিল, এরপর হচ্ছে অ্যাড নিউ ইফেক্ট। অর্থাৎ আমরা যদি কোনো নতুন স্ট্রোক দিতে চাই এখানে ক্লিক করব, নতুন ফিল দিতে চাইলে এখানে ক্লিক করব, অথবা কোনো ইফেক্ট ব্যবহার করতে চাইলে এখানে আমরা ক্লিক করব। ইফেক্টগুলো কীরকম, আমরা এই যে কিছুক্ষণ আগে ওয়ার্ক করলাম না, এখানেও কিন্তু আমরা সেটা এখান থেকে করতে পারি। একই অপশনটা এখান থেকে আমরা খুঁজে পাবো। তারপর আমরা ডিস্টোর্ট ট্রান্সফর্ম করি না, এটাও কিন্তু আমরা এখানে খুঁজে পাবো, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো আর্টিস্টকে গিয়ে বিভিন্ন ধরনের ব্রাশ, তারপর হচ্ছে আমার বিভিন্ন ধরনের আর কি ফিচার এখানে আমরা খুঁজে পাবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারবো। তা প্রথমে দেখো হচ্ছে আমি এখানে স্ট্রোক অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? স্ট্রোক। তো স্ট্রোক অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপিয়ারেন্স প্যালেটের প্রথম দেখো এখানে কি আছে, অ্যাড নিউ স্ট্রোক, এখানে জাস্ট ক্লিক করো। এখানে কিন্তু দেখো একটা স্ট্রোক অ্যানাবেল হয়ে গেছে। আমি এটার কালারটা পরিবর্তন করে দিই, এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই। ধরো যে এখানে সবুজ করে দিলাম, এবার এখান থেকে স্ট্রোকের সাইজটা আমি বাড়াই দিলাম, তাহলে দেখো স্ট্রোকের সাইজটা বেড়ে গেল। যখন স্ট্রোকের সাইজটা বেড়ে গেল তখন কিন্তু দেখো আগের ফিল কালারটা দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে দেখো এটা কিন্তু আপাতত কোনো এখানে ফিলে কালার দেওয়া নাই, ঠিক আছে? আমার এখানে শুধুমাত্র স্ট্রোক আছে, আর ফিলটা যেটা আছে সেটা কিন্তু দেখো নান করা আছে এবং এটা নিচে অবস্থান করতেছে, তাই না? তাহলে কি করতে হবে, এই স্ট্রোকটাকে আমাদের এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে আসতে হবে। এটা একটু আমি বাড়াই দিচ্ছি, অথবা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিতে হবে। যখন উপরে যাবে এবার তুমি এই দেখো এখানে ফিলটা নান করা আছে, এইখানে ক্লিক করো, ক্লিক করার পর এখানে তুমি আর একটা কালার দিয়ে দাও, তখন দেখবা যে এই কালার দ্বারা এটা ফিল হয়ে গেল, তাই না? এমনিভাবে তুমি যদি এখানে আরও বাড়াইতে চাও, ধরো যে আমি স্ট্রোকটা আরও বাড়াবো, হ্যাঁ, স্ট্রোকটাকে আমি আরও কয়েকটা স্ট্রোক দিব, এরকম বারবার বাড়াইতে থাকবো, তখন তুমি কী করবে, স্ট্রোকে ক্লিক থাকা অবস্থায় জাস্ট এখানে প্লাসে ক্লিক করবো, তাহলে দেখবে স্ট্রোক বেড়ে গেছে। এবার যখন স্ট্রোকটা বেড়ে যাবে এর নিচের দিকে আসবা, এই যে নিচের দিকে আসবা, আসার পরে এটার স্ট্রোকের সাইজটা তুমি বাড়াই দাও, এখানে বেড়ে যাবে। এবার তুমি এখান থেকে কালার পরিবর্তন করে দাও, কালারটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এমনিভাবে তুমি যতবার চাও অতবারে তুমি এখানে প্লাস করতে পারবা, ঠিক আছে? এখানে সিলেক্ট করো, জাস্ট হলো এখানে প্লাস, আবার দেখো নিচে আসছে। এবার ধরো আমি এটাকে কি করব, সাদা করব, তাহলে এখানে ক্লিক করো, এখান থেকে সাদা করে দাও, ঠিক আছে? সাদা হয়ে গেল। এবার ধরো আমি কি করব, এখানে হচ্ছে একটা
স্টাইলিশ কোনো হচ্ছে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, তখন কি করবা, জাস্ট এফেক্ট আইকনে যাবা, এফেক্ট আইকনে যাওয়ার পরে এখান থেকে তোমার ইচ্ছা মতো ইফেক্ট দেবে। ধরো যে আমি স্টাইলে যাবো, এখান থেকে ড্রপ শ্যাডো, এই তখন ড্রপ শ্যাডোটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের কাজগুলো আসলে সম্পাদন করতে পারবো। ওকে, এটার একটা সুবিধা কি, এটা সুবিধা হলো যে এইটা আমরা তৈরি করে রাখলাম। এবার দেখো এইটা কিন্তু এডিটেবল, আমি যখন খুশি তখন এটাকে কিন্তু আমরা কিন্তু এডিট করতে পারবো, বুঝে গেছে। আমরা যখন খুশি এডিট করতে পারবো, যখন খুশি তখন কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারবো। ধরো যে আমার এই ফিলের কালারটা পরিবর্তন করার দরকার, এই ফিলের কালারটা এখানে সিলেক্ট করবো, এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে দেবো, তাহলে দেখবো যে ফিলের কালারটা পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। আবার নিচের স্ট্রোকটার কালার পরিবর্তন করার দরকার, ঠিক একই প্রক্রিয়ায় তুমি এই কালারের মধ্যে ক্লিক করো, করার পর তুমি এখান থেকে অন্য কালার দিয়ে দাও, যখন কালারটা পরিবর্তন হয়ে গেল। তার মানে আমরা এই যদি অ্যাপারেন্স দিয়ে এটা করি, আমরা কিন্তু যখন তখন এটাকে এডিট করতে পারবো। যদি আমাদের কোনো ডিজাইনের মধ্যে এই ধরনের ইফেক্ট একাধিকবার দেওয়ার দরকার হয়ে থাকে, তখন আমাদের এই প্রসেসে কাজ করতে হবে। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা মোটামুটি এইভাবে আর কি টেক্সটগুলোকে আমাদের ফরম্যাট করতে হবে, ঠিক আছে। এখন আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, এরকম একটা লোগো তৈরি করব। আমরা এই ধরনের কাজ আসলে ইলাস্ট্রেটরে কিভাবে তৈরি করতে পারি সেই প্রসেসটা পুরো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তারপর আমি এখান থেকে এইটাকে আমি বোঝার সুবিধার্থে এখান থেকে স্নাইপিং দিয়ে স্ক্রিনশট নিয়ে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। এখান থেকে স্নাইপিং টুলটা আমি নিলাম, স্নাইপিং টুলটা নেওয়ার পরে জাস্ট এখানে নিউ, এখানে আমি এটাকে ক্রপ করব, করার পরে এখান থেকে আমি কপি করব, ঠিক আছে। এটা হচ্ছে কপি, হ্যাঁ, কপি করব। কপি করার পর এটা ক্রস করে দিলে কোনো সমস্যা নাই। এবার ইলাস্ট্রেটরে যাব, এখানে আসার পর এটাকে জাস্ট পেস্ট করে দিব, তাহলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে চলে আসলো, আমি এই দিকেরগুলোকে ডিলিট করে দিচ্ছি। আশা করি আগের বিষয়গুলো বুঝতে পারছো সবাই। এবার আমরা এই লোগোটা আসলে করার মাধ্যমে আরও ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো লোগোটা, আমরা এখানে দেখো এই যে টেক্সটটা আছে, এখানে আমরা তিনটা যে পদ্ধতি আমি দেখাইছি, তিনটা পদ্ধতি দিয়ে আমরা কাজটা করতে পারবো। হ্যাঁ, তা আমি এটা করব হলো টাইপ মানে পাথের মাধ্যমে। বাইরে যে জিনিসটা দেখা যাচ্ছে একটা ছোট বর্ডারের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে করব আমি প্যাটার্ন ব্রাশের মাধ্যমে, এইটাকে করব আমি ওয়ার্ফের মাধ্যমে, এই জিনিসগুলোকে আমি শেপের মাধ্যমে করব, ঠিক আছে। তো এই পুরো বিষয়টা আমি দেখাবো, তোমরা সবাই আমার সঙ্গে থাকলে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমি হচ্ছে এই যে বাইরের অংশটা আছে এটা তৈরি করব। তো এইটা কীভাবে তৈরি করব, প্রথম যেটা দিয়ে বর্ডার করা আছে সেই শেপটা তোমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো এটা আমি একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পরে জাস্ট হলো একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তকে এভাবে কপি করে নিলাম, নেওয়ার পরে এই বৃত্তটাকে জাস্ট হলো এভাবে রিসাইজ করে দিলাম, ঠিক আছে। এখানে রাখলাম, এটাকে রিসাইজ করে এরকম দিলাম, ঠিক আছে। এবার কি করব, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই নিচে এই জায়গাটা সিলেক্ট করে এই অংশটাকে আমি ডিলিট করে দিব। এবার দুইটাকে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারের মাধ্যমে এটাকে ইউনিট করে দিব, অথবা আমি এখানে হচ্ছে শেপ বিল্ডারের মাধ্যমে এটাকে ইউনিট করে দিতে পারি। তো দেখো আমার মেইন শেপটা তৈরি হয়ে গেল। এখন আমরা এইটাকেই শুধুমাত্র বর্ডার করবো, আমি একটু ছোট করে নিলাম, ঠিক আছে। ছোট করে নেওয়ার পরে এইটাকে তুমি বর্ডার করবা। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা অবশ্যই বুঝতে পারছো, যেহেতু একই জিনিস আমাদের বারবার দরকার হবে, যদি একই অবজেক্ট বারবার দরকার হয় তাহলে আমরা জানি যে কী করতে হবে, প্যাটার্ন ব্রাশ করতে হবে। প্যাটার্ন ব্রাশ করলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এটার জন্য আমাদের অবশ্যই F5 কমান্ড দিলে এখানে প্যাটার্ন ব্রাশটা অ্যানাবল হয়ে যাবে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই, অথবা এখানে যদি নিউ যাই তাও কিন্তু হবে। যদি এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই, আমরা একই অপশন দেখতে পাবো, তখন হয়তো দুই একটা ব্রাশ ডিজেবল অবস্থায় থাকবে। তখন তুমি এখান থেকে আমাদের যেটা দরকার প্যাটার্ন ব্রাশ, এখানে ক্লিক করো, করার পর ওকে করে দাও। মানে সব সেটিংগুলো অ্যাজ ডিফল্ট রাখার পরে এখানে ওকে করে দাও। এখানে প্যাটার্নটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই ব্রাশ সম্পর্কে আমার একটা বিস্তারিত আমার ক্লাস আছে, এইটার সম্পর্কে যে এই ক্লাসটা করলো আর কি, ব্রাশ জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তা আপাতত আমাদের এই প্রজেক্টের জন্য যতটুকু দরকার আমি সেটা অতটুকুই দেখাবো। তো এটা কিন্তু অলরেডি ব্রাশ ডান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই বৃত্তর মধ্যে নেওয়ার জন্য এখান থেকে একটা বৃত্ত এবার তৈরি করব। বৃত্তটা তৈরি করে দিলাম, জাস্ট এখানে এটা ক্লিক করে দাও, এটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে যাবে। তুমি যদি এখানে এটার কি করো, স্ট্রোক বাড়াই দাও, এটা কিন্তু বড় হয়ে যাবে। ছোট করে দিলে কি হবে, এটা সুন্দরভাবে এখানে যতটুকু দরকার মানানসই হবে, ঠিক আছে। তা আমরা এখানে মোটামুটি এই প্যাটার্নটা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, এইভাবে করে ফেললাম। আর প্যাটার্ন দেখো, তুমি যে কালার দিয়ে করবা সেখানে কিন্তু সেই কালার হবে, পরবর্তীতে কিন্তু কালার এখান থেকে পরিবর্তন করলে কালার পরিবর্তন হবে না, ঠিক আছে। তোমাকে কালার পরিবর্তন করলে কি করতে হবে, এটাকে অবশ্যই এক্সপান্ড অ্যাপারনেস করে অবজেক্ট করতে হবে, ঠিক আছে, শেপ করতে হবে। শেপ করার পরে তারপর তুমি কালার পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, তো সেটা আমি সব শেষে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইটা করলাম, করার পরে এখন দেখো যে টাইপ অনে পাথ, এটা করার জন্য আমি এখানে আর একটা বৃত্ত নিব, ঠিক আছে। আর একটা বৃত্ত নিলাম, এটাকে আমি অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি লিখব
ইওর স্কুল নেম হিয়ার, ঠিক আছে, এই কথাটা লিখবো। লেখার জন্য এখান থেকে টাইপ অন এ পাথ। তো তোমাদের একটা ইনফরমেশন দেই, যদি আমাদের লেখাটা এই যে দেখো এইখানে দরকার হয় এইভাবে উপর থেকে দরকার হয়, তাহলে আমাদের নিচে ক্লিক করবো, আর নিচ থেকে দরকার হলে উপরে ক্লিক করবো। আমার উপর থেকে দরকার হচ্ছে, তাহলে কি করতে হবে, নিচে ক্লিক করতে হবে। নিচে ক্লিক করলাম, এখন এরকম হয়ে গেল। এবার এখান থেকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে কি হলো, মাঝখানে চলে আসলো। এবার আমি কি করব, জাস্ট হলো এটার সাইজটাকে একটু বাড়াই দেব, এই যে বাড়াই দিচ্ছি, হ্যাঁ, ওকে। এবার আমি লিখবো এখানে ইওর স্কুল নেম হিয়ার, ঠিক আছে, ইওর স্কুল নেম হিয়ার। এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের লেখাটা নিচের দিকে নেমে গেছে। যদি এরকম হয় তো সেক্ষেত্রে একটা ঝামেলা হয়। ঝামেলা বলতে কি, আমাদের প্রথম অবস্থায় লেখার যে সাইজটা সেটা ছোটো থাকার কারণে কিন্তু এরকম হয়ে যাবে। সেটাকে একটু আমাদের সতর্কতার সামনে মাধ্যমে করতে হবে, ঠিক আছে। তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারো নাই, এইবার করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। ধরো আমি এখানে হচ্ছে এইটা দুইটাকে অ্যালাইন করে দিলাম, সেন্টার অ্যালাইন। এবার হচ্ছে টাইপ অন এ পাথ, জাস্ট হলো এইটাকে এই অঙ্কের মধ্যে সিলেক্ট করলাম, এটা মাঝখানে চলে গেল, ঠিক আছে। এবার হলো কি লিখলাম, ইওর স্কুল নেম হেয়ার, আচ্ছা এটা দেখাবো এখন, SCHOOL স্কুল NAME নেম ACRE হিয়ার, ঠিক আছে, ইওর স্কুল নেম হিয়ার, এই কথাটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। ইওর স্কুল নেম হেয়ার এই কথাটা লিখলাম। দেখো এই কথাটা এখানে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। কীভাবে পরিবর্তন করতে পারবো, এই দেখো এখানে একটা বার আছে, এই যে একটা বার আছে, এই বারটাকে তুমি জাস্ট এখানে ঘুরাই দাও। ঘুরাই দিলে কি হবে, এটা কিন্তু তোমার যেদিকে তোমার খুশি সেই দিকে তুমি নিয়ে যেতে পারবা, হ্যাঁ। এই যে তুমি বারটাকে ঘুরাও, এটা যেদিকে খুশি তুমি সেই দিকে কিন্তু নিয়ে যেতে পারবা, যেদিকে খুশি সেই দিকে মুভ করা যাবে। এমনিভাবে তোমার যদি এখন দেখো এই দিকে, এর দিকে আমাদের লেখাটা হয়েছে, আমাদের লেখাটা আমাদের এই দিকে দরকার হয়, এতে আমরা যে স্ট্রোকের সময় আমরা কি করলাম, এই আমরা স্ট্রোক ব্রাশের সময় আমরা জাস্ট হলো কি করলাম, ডাইরেকশনটাকে পরিবর্তন করে দিলাম, তাই না। তখন কি করবা, আমাদের যখন আমরা বৃত্ততে লিখবো তখন আমাদের জাস্ট উল্টা করে কাজটা করতে হবে। উল্টাটা কীরকম, আমরা যখন নিচ থেকে শুরু করছি, এখন কি করতে হবে, উপর থেকে শুরু করতে হবে, এই উপরে শুরু করতে হবে। উপরে লেখার পর আমরা এরকম হবে, এখানে ধরো যে আমরা লিখবো ইওর এখানে কি লেখা আছে, স্লোগান হেয়ার, ইওর স্লোগান হেয়ার, ইওর স্লোগান হেয়ার, এই কথাটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখন লেখার পরে ধরো যে এই লেখাটাকে আমাদের কি দরকার, এইভাবে দরকার, ইওর স্লোগান হেয়ার এইভাবে দরকার, কিন্তু লেখাটা আসছে কোনভাবে, এইভাবে আসছে, তাই না। যদি তুমি এইটা পরিবর্তন করতে চাও তখন দেখবা যে এখানে একটা এই যে বারটা আছে, এই যে বারটা আছে, এই বারটাকে জাস্ট এইভাবে এখান থেকে উপরে তুলে দিতে হবে, হ্যাঁ, এই যে এইভাবে করে দিতে হবে। এভাবে করে দিলে কী হবে দেখো, যেটা কিন্তু আমাদের একটু কষ্টসাধ্য হয়ে যায়, তখন কিন্তু আমাদের হবে, কিন্তু আমাদের কী করতে হবে, ম্যানুয়ালি আমাদের এটা ড্রাগ করে করে এইভাবে নিয়ে যেতে হবে, যেটা একটু আমাদের কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে। কিন্তু এটা আমাদের কমান্ডের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। কমান্ডের মাধ্যমে কীভাবে নিয়ে আসবো, জাস্ট হলো এইটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে আমাদের যাইতে হবে হলো টাইপ, কোথায় যেতে হবে, টাইপে যাইতে হবে। টাইপে যাওয়ার পরে এখানে দেখো টাইপ অন এ পাথ, এই জায়গাটা যেতে হবে। টাইপ অন এ পাথে যাওয়ার পরে এখান থেকে দেখবা টাইপ অন এ পাথ অপশন আছে, টাইপ অন এ পাথ অপশনে যাও। যাওয়ার পরে এখান থেকে দেখো কয়েকটা অপশন আছে, হ্যাঁ, আমরা এগুলোতে আপাতত যাব না। এখান থেকে জাস্ট হলো ফ্লিপ, এখানে কোথায়, এই ফ্লিপ, এখানে ফ্লিপের টিক মার্ক করো। এবার এখানে প্রিভিউয়ে টিক মার্ক করো, তখন দেখবো যে অটোমেটিক এটা এরকম হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছো, আরেকবার আমি দেখাচ্ছি। প্রথমে এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে তুমি যাবা হলো টাইপ, টাইপ থেকে হচ্ছে টাইপ অন এ পাথ। এবার এখান থেকে টাইপ অন এ পাথ অপশন, অপশনে যাওয়ার পরে এখান থেকে জাস্ট হলো ফ্লিপ, তারপর হচ্ছে প্রিভিউ। ক্লিয়ার, তাহলে কি হলো, আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিব নাকি পুরোটাই। কোনো লেখার এখানে কি করতে চাই আমরা, যদি কোনো লেখা যে এই লেখাটা একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে একটু গ্যাপ দেখা যাচ্ছে, যদি এরকম মনে হয় তখন তুমি কি করবা, এই যে কন্ট্রোল টি অর্থাৎ ক্যারেক্টার প্যানেলটা এনাবল করে এখান থেকে তুমি কি করবা, এখানে ট্র্যাকিংটাকে জাস্ট হলো কমাই দিবা, ঠিক আছে, যতটা মানানসই হয় ঠিক কতটা করে দিবা। আবার যদি লেখার ঘনত্ব বেড়ে যায় তখন কি করবা, এটাকে সিলেক্ট করার পরে এই ট্র্যাকিংটাকে তখন কি করবা, বাড়াই দিবা, একটা কমাই দিলাম একটা হলো বাড়াই দিলাম, তাহলে দেখবা যে মোটামুটি এরকম হয়ে গেল। এই দুইটা কম্বাইন করে আমরা আসলে এখানে কাজ করতে পারি, ঠিক আছে। এখন দেখো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি দুইটাকে একটু রিসাইজ করি, রিসাইজ করার পরে এটার আমি ফন্ট সাইজটাকে একটু ছোট করব, তাহলে হচ্ছে কি হবে, এটা একটু কমে যাবে। এটার ফন্ট সাইজটাকে আমি আরেকটু ছোট করব,
ওকে, দেখো দুইটা সুন্দরভাবে এখানে চলে আসলো। সবশেষে এটা কি করতে হবে, অবশ্যই এখানে অ্যালাইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা এইটা দুইটাই একসঙ্গে অবশ্যই অ্যালাইন, হরিজন্টালি ভার্টিক্যালি দুইটা একসঙ্গে অ্যালাইন করতে হবে, তাহলে এখানে সুন্দরভাবে এখানে চলে আসবে। ঠিক আছে, তাই দেখো আমাদের লেখাটা তৈরি শেষ। এখন দেখো এর ভিতরে কি আছে, আমাদের এরকম একটা শেপ দেওয়া আছে, তাই না? এরকম একটা শেপ দেওয়া আছে, এইটা শুধুমাত্র একটা বৃত্ত। আচ্ছা, যখন তোমাদের লেখাটা তৈরি করা শেষ হয়ে যাবে, যদি দেখো যে কোনো বানান এখানে ভুল নাই, সব কিছু ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, তখন তুমি কী করবে, এটাকে অবশ্যই আউটলাইন করে নিতে হবে। নাহলে কী হবে, পরবর্তীতে কাজগুলো করার সময় তোমার ঝামেলা হতে পারে, অথবা তুমি লক করে দিয়ে কাজ করতে পারো। তবে যেহেতু আমাদের লোগো আর এখানে এডিট করার দরকার হবে না, তখন তুমি অবশ্যই কী করবে, এটাকে কী করবো, আউটলাইন করে ফেলবো। তো আউটলাইন আমরা কীভাবে করবো, জাস্ট এটাকে সিলেক্ট করবো। আমরা যেমন নর্মালি একটা টেক্সটকে আমরা আউটলাইন করি, ঠিক একই প্রক্রিয়া এটাকে তুমি আউটলাইন করতে পারবে। হ্যাঁ, একই প্রক্রিয়া এটাকে আউটলাইন করতে পারো। দেখো এটা আউটলাইন হয়ে গেল, এটা আউটলাইন হয়ে গেল, আর কিন্তু এটা কি এডিট করা সম্ভব না। এবার দুইটাকে এখান থেকে আমি সিলেক্ট করে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসলাম, এই যে গ্রুপ, একটা গ্রুপ করে নিলাম, এটাকেও চাইলে গ্রুপের মধ্যে নিয়ে আসতে পারো। আচ্ছা, যখন তোমার এই যে এখানে ব্রাশ তোমার এডিট করা ঠিক হয়ে যাবে, যে দেখা যায় আর আমার কোনো দরকার নাই, তখন তুমি কি করবা, এটাকে অবশ্যই এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাফায়ারনেস যেটা অ্যানাবেল থাকবে সেটা করবা। তখন কি সুবিধা হবে, দেখো যে কিছুক্ষণ আগে আমাদের এটার কালার পরিবর্তন করা যাচ্ছিল না বা অন্য সমস্যাগুলো হচ্ছিল, তখন এখন কিন্তু আর এটা হবে না। এক্সপ্যান্ড অ্যাফায়ারনেস করো, এবার তোমার এখানে ফুলটা অ্যানাবেল হয়ে যাবে। তুমি এখান থেকে তুমি কালারটা যখন খুশি তখন তুমি এটাকে পরিবর্তন করতে পারবা। ক্লিয়ার? ওকে, কালারটা তুমি যখন খুশি তখন পরিবর্তন করতে পারবা, এটারও কালার পরিবর্তন করতে পারবা। আচ্ছা, এখন দেখো এই যে মাঝখানে যে শেপটা আছে, এটা আমরা কীভাবে তৈরি করব, এটা খুব সহজ। জাস্ট হলো এখান থেকে বৃত্ত নিবা, বৃত্তটা নেওয়ার পরে এখানে বৃত্ত ড্রয়িং করবা, সবগুলো মিলে এখানে পুনরায় অ্যালাইন করো, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা অ্যালাইন। জাস্ট হলো এটাকে একটু রিসাইজ করে দাও, যতটা এখানে দরকার, ঠিক আছে, ঠিক ওইভাবে রিসাইজ করে দাও। আচ্ছা, এরকম করে দিলাম। আচ্ছা, এবার দেখো এটাকে জাস্ট অ্যারেঞ্জ করার পরে এটাকে সেন্ড টু ব্যাক, এটা করলাম। আচ্ছা, এখানে কালো লেখার কারণে বোঝা যাচ্ছে না, আমি লেখাটাকে জাস্ট হলো পরিবর্তন করে দিই, এখানে কালারটা পরিবর্তন করে দিই, এটা করে দিলাম। ঠিক আছে, এবার দেখো মাঝখানে সাদাটা কি করব, জাস্ট এটাকে আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, এটা চাওয়ার পরে এটাকে অল্টার এবং শিফট সহযোগে এটাকে আমরা রিসাইজ করব। পরবর্তীতে এটার কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দেবো, তাহলে দেখবো যে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এটার কালারটা আমরা এভাবে পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু ডান, আমরা কিন্তু এখন করতে পারবো, তাই না?